এবং তিনি আস্তে আস্তে নেই, তিনি মারা গেছেন। আপনাদের আগেই বললাম যে লাল বাহাদুর কিন্তু চাইছিলেন না যে এইভাবে সিজ ফায়ার করার ব্যাপারে, কারণ দেশের জনগণের কাছে তিনি কি বার্তা দেবেন। এই ক্ষেত্রে দেশের জনগণ কিন্তু এই বিষয়ে অনেকখানি যাকে বলা হয় তারা বিরূপ একটা মন্তব্য করেছিল যে ভারতের সেনাবাহিনী পৌঁছে গেছে পাকিস্তানের অভ্যন্তরে, সেখান থেকে শান্তি সমঝোতা করার কি দরকার। রাত 1টার সময় ওনার শ্বাসকষ্ট শুরু হয় এবং তিনি শাস্ত্রীজির এই মরদেহ যখন পৌঁছয় দিল্লিতে তার বাড়িতে, তখন প্রথম যে মরদেহতে দেখা গেল যে নীল দাগ। এবং আমার সঙ্গে লাল বাহাদুর শাস্ত্রীর ছোট ছেলে সুনীল শাস্ত্রীর আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি তার একটা ম্যাগাজিন আমি একসময় চালাতাম এবং আমরা দিল্লিতে একসঙ্গে অনেকদিন কাজ করেছি। তিনি আমাকে বলেছিলেন যে আমরা দাবি করেছিলাম যে তার বিষক্রিয়া হয়েছে, কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মারা গেছে এবং বিদেশের মাটিতে মারা গেছে, সেখানে যখন কোনো পোস্টমর্টম হয়নি, এখানে কেন পোস্টমর্টম হলো না? এই প্রশ্নটা কিন্তু খুব বড় হয়ে দেখা গিয়েছিল এবং যারা রাজনীতিক আঙ্গিনায় এই প্রশ্নটা যখন ওঠে, তখন বলা হচ্ছিল, আড়ালে আবদালে বলা হচ্ছিল ইন্দিরা গান্ধী চাইতেন না যে এই সত্যটা বাইরে আসুক। কেন চাইতেন না? কারণ লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হওয়াতে তিনি জনপ্রিয় হয়ে পড়ছিলেন। তিনি কি মানে প্রশ্নটা সেখানে উঠছিল কি ইন্দিরা গান্ধীর কি পথের কাঁটা হয়ে উঠেছিলেন তিনি? সে প্রশ্নের কোনো উত্তর বা সঠিক উত্তর জনগণ আজও জানতে পারেনি। এরই মধ্যে যেটা হচ্ছিল যে যেহেতু প্রাইম মিনিস্টার মারা গেছে, তো আমাদের তো প্রধানমন্ত্রীর পদ তো খালি যাবে না, তো একজনকে প্রধানমন্ত্রী করতে হবে। তো সেই সময় গুলজারিলাল নন্দা তিনি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন এবং সেই সময় মোরারজি দেশাই এর নেতৃত্বে যে কংগ্রেসের নেতৃত্ব ছিল সে সময়, তারা ভাবলেন যে এই সময় নেহরুর অবর্তমানে এবং তার জনপ্রিয়তা যেরকম ছিল তার অবর্তমানে তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যদি প্রধানমন্ত্রী করা যায়, তার এক্সপিরিয়েন্স নেই, তিনি নতুন এবং তাকে আমরাই চালাবো, এই ভেবে স্থির হলো যে ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী করা হবে। তো আমি যেটা বলছিলাম যে ললিতা শাস্ত্রী, লাল বাহাদুর শাস্ত্রীর স্ত্রী এবং সুনীল শাস্ত্রী, এরা দুজনেই দাবি তুলেছিলেন যে একটা ইনভেস্টিগেট করার, যে কিভাবে ওই বিদেশের মাটিতে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছিল কিনা। কারণ তার দেহে নীল দাগ ছাড়াও সাদা সাদা কিছু ছোপ ছোপ দাগও তার দেহে দেখা গেছিল এবং পেটের কাছে দুটো কাটা দাগও ছিল, যেটা আগে সুনীল শাস্ত্রী বলেন সেটা আগে ছিল না, বাবুজির, তার ওনাকে বাবুজি বলতেন। ফ্যামিলি যখন পোস্টমর্টমের দাবি করে, কিন্তু কেউ এই কথাতে আমল দেয়নি, সরকারও কান দেয়নি, তার শেষকৃত্য হয়ে গেল। প্রশ্ন উঠছে যে বিদেশের মাটিতে ভারতের প্রধানমন্ত্রী মারা গেলেন, তার দেহের পোস্টমর্টম না রাশিয়াতে হলো, না ইন্ডিয়াতে হলো, না ভারতে হলো, কেন হলো না? এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দেখা গেছিল সে সময়। এবং কারা চায়নি এই পোস্টমর্টম হলে জানতে পারা যেত না বিষক্রিয়া হয়েছে কি তার হার্ট অ্যাটাক হয়েছে, কারণ থিওরি তো চালানো হয়েছিল হার্ট অ্যাটাক হয়েছে। তো পোস্টমর্টম যখন হয়নি, তখন এই হার্ট অ্যাটাকের থিওরিটাই চালানো হলো সরকারিভাবে। এবং এখানে দুটো জিনিস খুব, অনেকে আবার বললো এটা সিআইএ এর কাজ, সিআইএ শেষের সময় নানা রকম
বিভিন্ন হত্যাকাণ্ড, বিভিন্ন দেশে হত্যাকাণ্ড তার সিআইএ হাত ছিল এরকম বলা হচ্ছিল। এবং সিআইএ সে সময় সিআইএর যে রবার্ট ক্লাউড বলে একজন ছিল, তিনি সিআইএ ডাইরেক্টর ছিলেন সিআইএর, তিনি এক ইন্টারভিউতে বলেন যে সিআইএ এই মৃত্যুর জন্য দায়ী নয়, বা সিআইএ এর পেছনে কোনো সিআইএর হাত নেই। আর সবচেয়ে আশ্চর্যের কথা যে ডক্টর চুগ, যিনি সে সময় সেখানে উপস্থিত ছিলেন, এবং এই যে পাচক রামনাথ, এদের দুজনকে ওই একটা একটা কমিশন করা হয়েছিল, এই দুজনকে ডাকা হয়েছিল কমিশনের সামনে উপস্থিত হওয়ার জন্য। তো রহস্যজনকভাবে ডক্টর চুগের পুরো পরিবার অ্যাক্সিডেন্টে, তার গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়, একটা লরি এসে ধাক্কা মারে, তার পুরো পরিবার শেষ হয়ে যায়, এবং ডক্টর চুগ সহ তার পরিবার শেষ হয়ে যায়। তার মানে একজন উইটনেস চলে গেলেন। এই রাজনীতির গল্পে আমি বলছি যে রাজনীতিটা কিভাবে চলছে। তারপরে ওই রামনাথ যে পাচক নাকি বাড়িতে, শাস্ত্রীজির বাড়িতে পরিবারে বলে গেছে যাওয়ার আগে যে আমি একটা বিস্ফোরক তথ্য দেব, কিন্তু ওই আশ্চর্যজনকভাবে তেও রাস্তায় এসে তার গুলিতে তাকে হত্যা করা হলো। কে বা কারা তাকে মেরে গেল তার কোনো কিনারা হয়নি। মানে ওই আমরা যেরকম হলিউডের বা বলিউডের সিনেমায় দেখি আর কি, যে উইটনেসকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো, তাকে কিছু মুখ খুলতে দেওয়া হলো না। এই মুখ খুলতে না দেওয়ার পেছনে কারা ছিল, কে ছিল, কি রাজনীতি ছিল, সেটা কিন্তু খোলসা এখনো হয়নি। এবং যখন এই লাল বাহাদুর শাস্ত্রী যে সব পার্সোনাল জিনিসপত্র নিয়ে গেছিলেন তাশখান্দে, রাশিয়াতে, সেগুলো যখন মৃতদেহর পরে যখন ফেরত দেওয়া হয়, তার মধ্যে কিন্তু থার্মাসটা আসেনি। থার্মাসটা কোথায় গেল সেই প্রশ্নটাও কিন্তু ঘুরে ফিরে তখন উঠেছিল। এবং প্রশ্ন তো অনেক ছিল, যে শরীরটা নীল হয়ে গেছিল কেন, কিভাবে হয়েছিল। মানে রাশিয়াতে আমরা দেখেছি, রাশিয়ার এমবাম যারা করে, শরীরকে যারা মৃতদেহকে যারা এমবাম করে, যাদেরকে অনেক যখন দূরের কোনো মৃতদেহকে, বা আমরা দেখি যে লেনিনের মৃতদেহ এখনো পর্যন্ত অবিকৃত আছে, সেরকম শাস্ত্রীজির দেহ কিন্তু এমবাম করা হয়নি ঠিকমতো ভাবে। এবং সবচেয়ে বড় হচ্ছে যে কে বা কারা চাপ দিয়েছিল যে পোস্টমর্টম করা হবে না শাস্ত্রীজির। এবং কুলদীপ নাইয়া তার অটোবায়োগ্রাফিতে লিখেছিলেন বিয়ন্ড দ্য লাইন্স বলে, যে তিনি যেদিনকে শাস্ত্রীজি মারা যান সেদিন তিনি তার আগের দিন তিনি স্বপ্ন দেখেছেন যে শাস্ত্রীজির মৃত্যুর স্বপ্ন তিনি নাকি দেখেছিলেন। এবং তিনি বলেছিলেন কিছু তার অটোবায়োগ্রাফিতে, সুনীল শাস্ত্রী ওনাকে আমাকেই বলেছিলেন যে আনন্যাচারাল ব্লু, মানে কিছু একদম যে নীল হয়ে গেছে তার শরীর যেগুলো, এবং তাতে কিছু হোয়াইট স্পট ছিল, কিছু কাটা দাগ ছিল, সেগুলোর কিন্তু কোনো এনকোয়ারি হয়নি একমাত্র। এবং আমি আপনাদের বললাম যে রামনাথের কমিটিতে যাওয়ার আগে এক রাস্তায় গাড়ি ধাক্কায় অন দ্য স্পট মারা গেল, ডক্টর চুগ মারা গেল, রামনাথ মারা গেল, তাদেরকে হত্যা করা হলো। ডক্টর চুগের পুরো পরিবার শেষ হয়ে গেছিল, কেবল তার মেয়ে বেঁচে ছিল। এই যে লাল বাহাদুর শাস্ত্রীর মতো যারা নেতা, বা যাদেরকে এরকম রহস্যজনকভাবে যাদের মৃত্যু হয়েছিল, তাদের কিন্তু কোন সরকার, মানে এতদিন, আজকে আমি এটা 1966, আজকে 2024-এ বসে যখন আমি এই কথা বলছি, তখন কিন্তু এই মৃত্যু এখনো রহস্যাবৃত। এই মৃত্যু কিভাবে ঘটেছিল, কেন ঘটেছিল, তার পেছনে কি কারণ ছিল, আমরা কেউ জানি না। আমাদের সবারই অধিকার আছে ভারতের নাগরিক হিসেবে এই সব মৃত্যুর কারণগুলো জানার। যেমন আমাদের
অধিকার আছে সুভাষচন্দ্র বসুর মৃত্যু কীভাবে হয়েছিল জানার, আদৌ কি তার মৃত্যু হয়েছিল সেই প্লেন ক্রাশে কি না, সেই নিয়ে বিভিন্ন তথ্য বেরিয়েছে, বিভিন্ন সিনেমা হয়েছে। কিন্তু এই মানুষটার ক্ষেত্রে কোনো তথ্য, কোনো তথ্যচিত্র, কোনো রকম কোনো প্রমাণ কিছুই করা হয়নি, মানে পোস্টমর্টম পর্যন্ত করা হয়নি। এটা কেউ ভাবতে পারে একজন প্রাইম মিনিস্টার মারা গেলেন, তার কোনো প্রমাণ রইল না, তার কোনো পোস্টমর্টম হলো না? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম এবং জানতে আমারও ইচ্ছে করে, আপনাদের সবাই হয়তো ইচ্ছে করে, এই ধরনের মৃত্যুগুলো কিভাবে ঘটে, এই রাজনীতি আড়ালে কে বা কারা আছে, এই সত্যকে উদ্ঘাটিত হবে কি হবে না। এই ধরনের বিভিন্ন আমাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। এবং আমি একটা গল্প বলে শেষ করবো আমার এই গল্পটাকে। সেই গল্পটা হচ্ছে, আমাকে সুনীল শাস্ত্রী এই গল্পটা শুনিয়েছিলেন তার ছেলে। তিনি আমাকে বলেছিলেন যে বাবুজি বলতেন লাল বাহাদুর শাস্ত্রীকে, তারা বলছে বাবুজি যখন প্রধানমন্ত্রী হলেন তো একটা গাড়ি থাকতো ওনাদের বাড়িতে, যে গাড়িটা ওনার অফিসিয়াল কাজে ব্যবহৃত হতো। তো তখন ওরা লাল বাহাদুর শাস্ত্রীর দুই ছেলে, সুনীল শাস্ত্রী, অনিল শাস্ত্রী এবং ভাই, আরও তার দুই বোন ছিল, তার সবাই মিলে ঠিক করলো ওই গাড়িতে চড়ে তার একটু হাওয়া খেতে যায়। এটা কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী জানতেন না। তো ওরা হাওয়া খেয়ে, ড্রাইভার যেহেতু প্রাইম মিনিস্টারের ছেলে মেয়েরা হাওয়া খেতে যাবে, একটু ইন্ডিয়া গেটের চারপাশে হাওয়া খাইয়ে বাড়িতে ফেরত এনেছেন। তো লাল বাহাদুর শাস্ত্রী ড্রাইভারকে জিজ্ঞেস করেন, তোমরা কোথায় গেছিলে? বললো যে এই বাচ্চারা একটু হাওয়া খেতে গেছিলো, ওকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম। বললো কত কিলোমিটার হয়েছে? বলে কত 4 কিলোমিটার না 5 কিলোমিটার। বললো 4-5 কিলোমিটার টাকা কিন্তু আমি দেবো। মানে এইরকম লাল বাহাদুর শাস্ত্রী এরকম একজন লোক ছিলেন। আরেকটা গল্প উনি আমাকে শুনিয়েছিলেন যে লাল বাহাদুর শাস্ত্রীর এই 3-4টে উনি পড়তেন, পাঞ্জাবি পড়তেন, গলা বন্ধ একটা পাঞ্জাবি পড়তেন, 3-4টে এরকম পাঞ্জাবি ছিল, 3-4টে পাঞ্জাবি ছিল, ধুতি ছিল পড়তেন যেগুলো উনি। সেই ধুতি পাঞ্জাবিগুলো উনি ছেলে একদিনকে একে বললেন, সুনীল শাস্ত্রীকে বললেন, তুমি আমার ধুতি পাঞ্জাবিগুলো একটু ঠিক করে রাখো, সব গুছিয়ে রাখো। একটা কাঠের আলমারি ছিল, ছোট কাঠের আলমারি, সেই কাঠের আলমারিতে ওনার ধুতি পাঞ্জাবিগুলো থাকতো। তো উনি সুনীল শাস্ত্রী যখন গোছাতে গিয়ে দেখলেন যে একটা ওর পাঞ্জাবির গলা একটুখানি হয়ে গেছে, যে ছিঁড়ে মতন গেছে। তো উনি বললেন যে, তখন উনি বললেন বাবুজি তোমার তো পাঞ্জাবি একটা ছিঁড়ে গেছে, ওটাকে বাদ দিয়ে দিয়েছি। বলছে তাহলে বাদ দেবে কেন, ওটা থাক, ওটা পরে নেবো, তার উপরে আমি একটা গলাবন্ধ কোট পরে নেবো, কেউ কিছু বুঝতে পারবে না। এরকম ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, তার এরকম জনপ্রিয়তাও ছিল। এই ধরনের মানুষের চলে যাওয়া, তাদের মৃত্যুটাকে রহস্যের মধ্যে মুড়ে দেওয়া খুবই দুঃখজনক। আজকে এই পর্যন্তই। যদি আমার এই অন্য রাজনীতির গল্প আপনাদের ভালো লাগে, এই টপিকটা ভালো লাগে, তবে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।